একটা কথা আছে না যে জন্ম, মৃত্যু, বিয়ে এটা সম্পূর্ণই ওপর থেকে ঠিক করা। আমরা চেয়েও বিধাতার হাতের বাইরে যেতে পারবো না। সে আমরা আধ্যাত্মিকতায় প্রশ্রয় দেই বা না দেই, কিছু ক্ষেত্রে আমাদের কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়। তো আজকে রবি ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস অবলম্বনে নৌকাডুবি। গল্পের শুরুতেই দেখতে পাই রমেশ তার প্রেমিকা হেমনলিনী বা হেমের উদ্দেশ্যে একটা চিঠি লিখছে। তো রমেশ চিঠিতে লিখেছে, কলকাতার এই ভিড়ের মধ্যে আমি 3 কামরার একটা ছোট্ট ঘর ভাড়া নিয়েছি। আশা করি তোমার পছন্দ হবে। পশ্চিম দিকে আমার ফাইলের আলমারি রাখবো, আর জানালার সামনে থাকবে তোমার পিয়ানো। তোমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের জন্য একটা বই ভর্তি আলমারির ব্যবস্থা করে দেব। তোমার এইবারের জন্মদিনে তোমার বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব দেব। রমেশ একজন লয়ার বা উকিল, আর হেম সুন্দরী, শিক্ষিতা, বড়লোক বাড়িরই মেয়ে। হেমের মা মারা গেছে, তার বাবার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। হেমের এই 20 বছরে পড়বে। হ্যাঁ, এটা আগেকার সময় হলেও হেমের বাবার হেমের বিয়ে নিয়ে অত মাথা ব্যথা নেই। হেমের যখন ইচ্ছে হবে সে তখনই বিয়ে করবে, এবং হেমের যাকেই পছন্দ হেমের বাবা তাকেই মেনে নেবে। হেম আর রমেশ যে খুবই ভালো বন্ধু এটা তার বাবা জানে। হ্যাঁ, রমেশের অত টাকা পয়সা নেই, কিন্তু ছেলেটা ভালো, তাই হেমের বাবারও এতে কোনো আপত্তি নেই। তো আজকে হেমের জন্মদিন, তো সেখানেই যাওয়ার জন্য যখন রমেশ বেরোবে তখনই তার বাবার জরুরি তার আসে বা চিঠি। রমেশকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। এইদিকে হেম অপেক্ষায় বসেই আছে, রমেশ আর আসেই না। অবশেষে হেম মন খারাপ করেই কেক কাটে। তো সকালবেলায় হেমের ভাই তাকে এসে জানায় যে রমেশ কাল রাত্রেবেলাতেই ওর কি দরকারে গ্রামের বাড়িতে চলে গেছে। তো রমেশ বাড়ি এসে একটা বড় সড়ো ধাক্কা খায়। রমেশের বাবা তার বিয়ে ঠিক করেছে এক বিধবার মেয়ের সঙ্গে। তাকে রমেশের বাবা কথা দিয়েছে যে তার ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে হবেই, কিন্তু রমেশ তা মানতে চায় না। রমেশ বলে, বাবা, আমি একজনের কাছে অঙ্গীকারবদ্ধ, আমি তাকে বিয়ে করব বলে কথা দিয়েছি, আর আপনি এদিকে আমাকে না জানিয়ে অন্য কাউকে কথা দিয়েছেন। আর জীবনটা যেহেতু আমার, তাই আমি আমার সিদ্ধান্তটাকেই বেশি গুরুত্ব দেব। আমি আপনার কথা রাখতে পারলাম না। তো রমেশের বাবা বলে, সেই মেয়েটি কেমন? রমেশ বলে, মেয়েটি শিক্ষিতা, সুন্দরী, ভালো। কলকাতায় তাদের নিজস্ব বাড়ি আছে, ওদের কোনো অভাব নেই। বোধ করি আপনার পছন্দ হবে। ভেবেছিলাম আমার ছেলের হয়ে আমার প্রতিশ্রুতি দেওয়ার অধিকার আছে। তুমি যে সুন্দরী, টাকা পয়সাওয়ালা দেখে ভুলে যাবে এটা আমি ভাবিনি, আর তার জন্য এইভাবে একটা দরিদ্র অসহায় মেয়েকে প্রত্যাখ্যান করবে সেটাও ভাবিনি। তবে শুনে রাখো, তোমার বিয়ের পরে তুমি এই বাড়িতে আর এসো না। তো রমেশ দ্বন্দ্বে পড়ে যায়, সে কি করবে ভেবে পায় না। তো সে অবশেষে চলেই আসছিল, তখন বাইরে তার পথ আটকায় এক বিধবা মহিলা। আসলে এটা সুশীলার মা, অর্থাৎ যার সঙ্গে রমেশের বাবা তার বিয়ে ঠিক করেছিল। তো সুশীলার মা রমেশকে বলে, তোমাদের বাপ ছেলেকে আলাদা করে আমি আমার মেয়েকে এই বাড়িতে আনবো না। তবে একটা কথা, তোমার বাবা হয়তো সবটা না জেনেই কথা দিয়ে ফেলেছেন, আর যার জন্য বিয়ের সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে। সোমবারেই বিয়ে, তাতে এই বিধবার শেষ সম্বলটুকু আর নেই। আর এখন এই বিয়ে ভেঙে গেলে আমাদের আর কোনো উপায় থাকবে না, আমাদের মা মেয়েকে বিষ খেয়ে মরতেই হবে। রমেশ স্তব্ধ হয়ে যায়, সে খুব বড় একটা দ্বিধায় পড়েছে। সে তার বাবার আদেশ অগ্রাহ্য করে এসছে, কিন্তু এই বিধবার কান্না তাকে সত্যিই দুর্বল করে দেয়। আপনাদের বিয়ের আয়োজন বন্ধ করতে হবে না। সুশীলার মা বলে, তুমি যে কাউকে কথা দিয়েছ? রমেশ বলে, হ্যাঁ, তবে তাকে বিষ খেয়ে মরতে হবে না, আমি তাকে বুঝিয়ে বলবো, আপনারা বিয়ের ব্যবস্থা করেন। তো এরপরে রমেশের বিয়ে হয়ে যায়। রমেশ সম্পূর্ণই একটা পুতুলের মতো বিয়ে করে, সে তার স্ত্রীর দিকে একবারও ফিরেও তাকায় না। তো এরপরে নৌকা করে রমেশরা বউ নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ এক ঝড়ের বিশাল তাণ্ডব শুরু হয়, সব কিছু ওলট পালট করে দিয়ে যায়। কে যে কোথায় ছিটকে পড়েছে কারোর হদিশ পাওয়া যায় না। তো রমেশের জ্ঞান ফেরে, সে তার আশপাশে কাউকেই দেখতে পায় না। তবে একটা কথা আছে না, নদী কখনোই কিছুই গ্রহণ করে না, সব কিছুই তার জায়গা মতো ফিরিয়ে দেয়। রমেশ দেখতে পায় কিছু দূরেই একজন পড়ে আছে, তারই স্ত্রী হবে সুশীলা। রমেশ নাড়ি চেক করে দেখে সে বেঁচে আছে। তো জ্ঞান ফিরতেই সুশীলা বলে, আমাকে ফেলে যাবেন না। রমেশ বলে, না, যাচ্ছি না। তো এরপরে তারা বাড়ির দিকে রওনা দেয়। কলকাতা যাওয়ার জন্য স্টেশনে বসে রমেশ হেমের জন্য একটা চিঠি লেখে। সে বাড়ি আসার থেকে এই পর্যন্ত কি ঘটেছে সব বিস্তারিত লিখে, কিন্তু সে চিঠিটি ডাকে দেয় না। সে ভাবে, না, এইভাবে চিঠি দেওয়াটা ঠিক হবে না। সে হেমের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলবে। তো রমেশ সুশীলাকে নিয়ে তার কলকাতার সেই বাড়িতে আসে যেখানে সে হেমকে নিয়ে সংসার বাঁধার স্বপ্ন দেখেছিল। যাই হোক, আমরা ভাবি এক আর কপালে লেখা থাকে আর এক, কি করা যাবে। সে সুশীলাকে বলে, যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমার একটু পড়া আছে। সুশীলা বলে, কি পড়া এখন?
রমেশ বলে আমার এক্সাম আছে। সুশীলা বলে তাহলে দুধটুকু খেয়ে নাও, পড়া মাথায় ঢুকবে ভালো। রমেশ বলে কে বলেছে? ও মা, আপনি তো ডাক্তার, আপনি জানেন না? রমেশ বলে কে বলেছে আমি ডাক্তার? আমি লয়ার, উকিল। সুশীলা বলে ও আচ্ছা, মুক্তার। আমি ডাক্তার শুনেছি, মামি বলছিল তো তাই। আর এইদিকে হেম তো রমেশের স্বপ্নেই ভাসছে। আর এইদিকে রমেশ তার বইয়ের ফাঁকের মধ্যে হেমের ছবি রেখে তার কথা ভাবছে যে তার সামনে গিয়ে সে কি করে দাঁড়াবে, সে কি করে বলবে যে তার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে, তার কিছুই করার ছিল না। তো রমেশ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তো কিছুক্ষণ পরে সে অনুভব করে তার কপাল কেউ টিপে দিচ্ছে। সে দেখে সুশীলায়। তো সুশীলা একটা ফর্দ করে নিয়ে এসছে, সেটা রমেশকে দিয়ে বলে কাল বাজার থেকে এগুলো এনে দেবেন। রমেশ ফর্দে দেখতে পায় তাতে অজস্র বানান ভুল, আর তাতে ঠাকুর ঘরের ওই নকুনদানা, ধূপ, বাতাসা ইত্যাদি আনার কথা লিখেছে। আসলে রমেশের ঠাকুর দেবতা নিয়ে অত ইন্টারেস্ট নেই, কিন্তু সুশীলা পুজো আশ্রা নিয়ে থাকতে ভালোবাসে। রমেশ বলে ঠিক আছে, এনে দেব। আর হ্যাঁ, ক আর খ মিলে খিও হয় না, ওটা একটা যুক্তাক্ষর। আসলে সুশীলা অত পড়াশুনো জানে না, ওই কোনো রকমের গ্রামের স্কুলে কয়েকদিন গিয়েছিল আর কি। এইদিকে হেমের বাড়িতে অক্ষয় বলে একজনকে দেখতে পাই। এর আসলে হেমের ভাইয়ের সঙ্গে একটু পরিচয় আছে, আর হেমেদের বাড়িতে প্রায় সময় আসে। আসলের উদ্দেশ্য হচ্ছে হেমকে বিয়ে করা, কিন্তু হেম তো একে পাত্তা দেয় না। তারপরেও এ এসে পড়ে থাকে, যদি শেষমেশ বেঁধে যায় লটারি। তো একদিন রাতে বিশাল ঝড় ওঠে, কাপড় জামা সব উড়ে যাচ্ছে। রমেশ বলে সুশীলা ওঠো, তাড়াতাড়ি কাপড় জামাগুলো ধরো। আপনি আমাকে শুধু সুশীলা সুশীলা বলে ডাকেন কেন? আমার নাম পাল্টে ডাকলে কি আর আমার কপাল পাল্টে যাবে? আসলে রমেশ সুশীলাকে এখনো পর্যন্ত ছুঁয়েও দেখিনি। রমেশ বলে আমি তোমার নাম পাল্টাতে যাবো কেন? তোমার বাবা মা তোমার যে নাম দিয়েছে আমি তো সেই নামেই ডাকি। সুশীলা বলে আমার নাম কমলা, আমার মামা আপনাকে কিছু বলেনি? রমেশ বলে কেন, কি বলবে? এই যে আমি জন্ম অপায়া, আমার জন্মের পরেই আমার বাবা মা মারা যায়, তারপর থেকেই আমি তো মামাদের কাছেই মানুষ। তো রমেশ এইবারে কমলার মামার নাম ঠিকানা জানতে চায়। তখন কমলা অন্য একটি ঠিকানা বলে, আর এই ঠিকানায় রমেশের তো বিয়েই হয়নি। আর রমেশের সঙ্গে যার বিয়ে হয়েছে তার তো শুধুই বিধবা মা ছিল, আর কেউ ছিল না। রমেশের সন্দেহটা এইবারে গাঢ় হয়। তখন সে বলে আচ্ছা কমলা, আমার নাম কি বলো তো? কমলা বলে ধেৎ, স্বামীর নাম কি মুখে আনতে আছে? আসলে কমলা তো গ্রামের মেয়ে, এই রীতিতে সে এখনো বাঁধা। সে বলে আচ্ছা আমি লিখে আনছি। তো কিছুক্ষণ পরে কমলা স্লেটে লিখে নিয়ে আসে তার স্বামীর নাম। নাম দেখে রমেশ তো চমকে ওঠে। কমলা লিখেছে নিরনাক্ষ চ্যাটুর্যে। কমলা বলে খিওটা ভুল হয়ে গেছে, পরের বার শিখিয়ে দেবেন। আচ্ছা আপনি কলকাতা কেন এলেন? আমাদের তো কাশি যাওয়ার কথা ছিল, ওখানে না আপনার মা থাকে? রমেশ এইবারে পুরোপুরি কনফার্ম, অনেক বড় একটা ভুল হয়ে গেছে। বিয়ে করে আসার দিন ঝড়ের কবলে যখন সব ওলটপালট হয়ে গেছিল, আর তার সঙ্গে তার বউটাও পাল্টে গেছে। তার আসল স্ত্রী মানে সুশীলা হয় ডুবে গেছে, না হলে অন্য কোথাও গিয়ে পড়েছে। আর তার সামনে এখন যে কমলা আছে, এ অন্য কারোর স্ত্রী। এখন যার নাম সে স্লেটে লিখে এনেছে ও তার স্ত্রী। তো এরপরে রমেশ নলিনাক্ষ চ্যাটার্জির নামে বিজ্ঞাপন দিয়ে দেয়। আর এরপর থেকেই রমেশ কমলাকে নিজের স্ত্রীর চোখে দেখা বন্ধ করে দেয়। তো এই দূরত্বর মধ্য দিয়েই তাদের সংসার কাটতে থাকে। তো একদিন খবর আসে রমেশের বাবা মারা গেছে। তো এমনই একদিন রাতে রমেশ পড়ার টেবিলে বসে আছে। কমলা এসে বলে আমাকে আপনার পছন্দ হয়নি তাই না? রমেশ বলে কেন, এসব কথা বলছে কেন আবার? কমলা বলে না এমনি, মেয়েদের পছন্দ থাকতে নেই, তবে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। যখন শুনেছিলাম শহর থেকে কোন ডাক্তার নাকি আমাকে বিয়ে করতে আসছে, আমি তাকে চিনি না জানি না, আমাকে তাকে বিয়ে করতে হবে। ভেবেছিলাম হয়তো তার আগেও কোনো বউ ছিল, কিন্তু যখন এসে দেখি পুরো সংসারটাই আমার খুব ভালো লেগেছে। রমেশ বলে ও তা ভালো লাগলেই তো ভালো, তুমি এখন যাও, গিয়ে শুয়ে পড়ো একটু, আমি পড়ে নেই, একটু পরে যাচ্ছি। তো কিছুক্ষণ পরে চেয়ারেই রমেশ ঘুমিয়ে পড়ে। তো কমলা এসে তার মাথা টিপতে থাকে। তখন রমেশ ঘুমের ঘোরেই বলে ওঠে কে, হেম? কমলা বলে আরে এ তো মহাজালা হলো, একবার সুশীলা একবার হেম, আমি কমলা আপনার স্ত্রী। রমেশ নিজেকে একটু স্বাভাবিক করে বলে আরে তুমি এখানে কি করছো, যাও গিয়ে ঘুমাও। কমলা তখন রাগ করে বলে আমি আপনার স্ত্রী না, স্ত্রী। কপাল টিপতে গেলেও ছ্যাঁকা লাগে বলে সেখান থেকে সে চলে যায়। তো সেই রাত্রেবেলাতেই রমেশ হেমের বাড়িতে দেখা করতে চলে আসে। হেম বলে কি ব্যাপার, হঠাৎ চলে এলে? হেম আমাকে তুমি বিয়ে করবে? হেম বলে উত্তরটা তুমি জানো, তবে এক্ষুনি কি করে করা যেতে পারে সেটা তুমিই বলে দাও। রমেশ বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিয়ের তারিখ দেখো, তোমার বাবা তো মারা গেছে, তোমার এখনো 1 বছর অসৌচ। রমেশ বলে সে তো সামাজিক রীতি।
হেম বলে, ঠিক আছে, যদি তোমার অসুবিধা না থাকে তাহলে আমারও নেই, আমি কালকেই বাবাকে বলছি। রমেশ বলে, এত তাড়াতাড়ি কেন করছি এটা জিজ্ঞাসা করবে না? হেম বলে, যদি কোনো কারণ থাকতো তুমি নিজেই বলে দিতে। রমেশ বলে, আচ্ছা আমার নামে যদি কখনো কিছু শোনো বা খারাপ কথাই শোনো, আমি নিজে মুখে যতক্ষণ না বলছি তুমি বিশ্বাস করবে না তো? ও আচ্ছা, তার মানে কেউ কিছু বলতে পারে, তো সেটা নিজের মুখেই আগে বলে দিলে ভালো হতো না? রমেশ বলে, বলবো হেম, একটু আমাকে সময় দাও। হেম বলে, ঠিক আছে, তুমি বাড়ি যাও এখন, কাল সকালেই আমি আমাদের বিয়ে নিয়ে বাবার সঙ্গে কথা বলছি। তো এইদিকে কমলা একটু মামা মামির কাছ থেকে ঘুরে আসবে বলেছে। বিয়ের পরে এই প্রথম যাচ্ছে, তাই মামির জন্য একটা শাড়ি অন্তত আনতে বলেছে। তো রমেশ হেমকে নিয়ে শাড়ি কিনতে এসছে। তো রমেশের বাছাবাছি দেখে হেম বলে, এসব কার জন্য? তুমি যে একটু আগেই বললে বাড়িতে এখন বলবে না। রমেশ বলে, ওই নমস্কারী না কি বলে না? বাবা, এত সব জানলে কি করে? লুকিয়ে কটা বিয়ে করেছো নাকি? রমেশ বলে, আমার দুঃসম্পর্কের মামা মামির জন্যই নিচ্ছি। আর হ্যাঁ, এখানে বলে রাখি, রমেশ কমলাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছে। যেহেতু মেয়েটা খুবই সহজ সরল আর পড়াশুনো ঠিক করে জানে না, তাই সে যদি একটু স্বাবলম্বী হয় এই জন্য। তো একদিন যোগিন অর্থাৎ হেমের ভাই এসে তার বাবাকে বলে, বাবা একটা কথা আছে, অক্ষয়ও তোমার সঙ্গে কিছু বলতে চায়। এবং অক্ষয় কিছু কথা বলে। এটা শুনে হেমের বাবা চমকে ওঠে। তো এরপরে সে হেমের কাছে আসে আর বলে, মা, অক্ষয় কিছু কথা বলে গেল। ওর বোন যে স্কুলে পড়ে সেখানে নাকি একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, আর সে নাকি রমেশের স্ত্রী। আমি তোর ভাই যোগিনকে ভালো করে খোঁজ নিতে বলেছি অবশ্য। হেম বলে, আমি বিশ্বাস করব না, যতক্ষণ না ও নিজে মুখে এসে আমাকে বলছে আমি বিশ্বাস করব না। তো এদিকে যোগিন আর অক্ষয় কমলাকে স্কুল থেকে নিয়ে রমেশের কাছে গিয়ে ওঠে আর বলে, রমেশ দেখো তো, একে তুমি চিনতে পারছো কিনা? রমেশ তো হতবুদ্ধি হয়ে যায়। অক্ষয় কমলাকে বলে, ভালো করে দেখুন তো, ইনিই কি আপনার স্বামী? কমলা হ্যাঁ সূচক ঘাড় নাড়ায়। রমেশ বলে, কমলা ঘরে এসো। তো এরপরে অক্ষয় যোগিনকে বলে, এরপরেও তোমার কি সন্দেহ আছে যে রমেশ বিবাহিত নয়? এইবারে তুমি তোমার বোনকে বুঝিয়ে বলো। তো এই দিকে এই সব জানার পরে হেমের অবস্থা এতটা খারাপ হয়ে যায়, শেষমেশ ডাক্তারই ডাকতে হয়। হেমকে সবাই মিলে অনেক বোঝায়, কিন্তু হেমের অবস্থা দিন দিন খারাপ হয়ে যায়। সে সবসময় মন মরা হয়েই পড়ে থাকে, খাওয়া দাওয়াও ঠিকমতো করে না। তো এদিকে কমলা বলে, স্কুলে গিয়ে ওরা জিজ্ঞাসা করছিল আমি রমেশ বলে কাউকে চিনি কিনা। আমি তো চিনতে পারছিলাম না, তারপরে তোমার ছবি দেখালো, আমি চিনতে পারলাম। রমেশ বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার ঠাকুরগুলো গুছিয়ে নিও, আমাদের কলকাতায় আর থাকা হবে না। কমলা বলে, আপনি কাশি যাবেন তো? আপনার মা থাকে বলছিলেন। রমেশ বলে, সে যাবো খনি, এখন পশ্চিমের দিকে যাব। তো এইদিকে যোগিন তার বাবাকে বলে, বাবা, আমার অক্ষয়ের সঙ্গে কথা হয়েছে, ও হেমকে বিয়ে করতে রাজি আছে, শুধু বিয়ের কার্ডের নামটাই পরিবর্তন করলে হয়ে যাবে। তো তার বাবা বলে, তা তুমি হেমের মত নিয়েছো? না, ও নিজের মুখে কিছু বলিনি, তবে অক্ষয়কে বিয়ে করতে ওর অমত নেই, এমনিই চুপ করেছিল। তো তার বাবা বলে, চুপ করে থাকা মানেই বিয়েতে মত দেওয়া নয়। তো এইবারে হেমের বাবা হেমের কাছে সে জিজ্ঞাসা করে যে, মা, তুই বিয়েতে সত্যিই রাজি তো? হেম বলে, হ্যাঁ রাজি, তোমার দাদার একটা তো সম্মান আছে, বিয়ের সব কিছুই ঠিকঠাক হয়ে গেছে, বিয়ে হবেই। তো তার বাবা বলে, ওরে সম্মানটা এত ঠুনকো নয় রে, অত সহজে ভাঙে না রে, কিন্তু তোর মনটা যে ভেঙে আছে সেটা তো ঠিক করতে হবে না? আমার জন্য তোমরা অনেক কষ্ট পেয়েছো এই কদিন, তাই দাদা যা ঠিক করেছে তাই হবে। হেমের বাবা বলে, তোর উপরে কোনো প্রেশার আনছি না আমি, তোর যেটা মনে হয় তুই সেইটাই বল। হেম বলে, আমি এই বিয়েতে হ্যাঁও বলবো না, নাও বলবো না, কিন্তু সেই মানুষটা যদি আমার এখনো মন জুড়ে থাকে তাহলে তো অক্ষয়বাবুকে ঠকানো হবে। তুমি এইটা একটু দাদাকে বুঝিয়ে বলবে? হ্যাঁ বলবো। আর মনের মধ্যে যে আছে তাকে জোর করে তাড়ানোর চেষ্টা করিস না রে, তুই তো তাকে জোর করে ডেকে তো আনিসনি, আর ঘাত ধাক্কা দিয়ে তাড়াতেও পারবি না। হেম বলে, তাহলে বাবা সারাটা জীবন আমার এইভাবেই কাটবে? আরে জীবনটা এত ছোট নয় রে, 3টে অক্ষর ভেবে আমরা ছোট ভেবে ফেলি। জীবনটাকে ওর মতো করেই ছেড়ে দে, একটা সময় ওই তোকে দেখিয়ে দেবে তোর এই মনের মধ্যে আসলে কার থাকা উচিত। তো হেম এইবারে আবেগী হয়ে যায়, সে তার বাবাকে ধরে কাঁদতে থাকে। তো এইদিকে রমেশ এখনো কমলার আসল স্বামীর হদিশ পায়নি, আর এইদিকে তো কমলা রমেশকে তো স্বামী ভেবেই তাকে পুজো করে চলেছে। রমেশ এইবারে সিদ্ধান্ত নেয় তার আর কিছুই করার নেই, সে এইবারে কমলাকে তার স্ত্রী হিসাবে গ্রহণ করে নেবে। তাই সে হেমের চিঠিগুলো এবং তার সমস্ত স্মৃতিগুলো নদীতে গিয়ে ফেলে দেয়। তো এইদিকে হাওয়া বদলের জন্য হেম ও তার বাবা কাশি আসে।
তো এখানে আসার কয়েকদিনের মধ্যেই হেমের বাবা অসুস্থ হয়ে পড়ে। তো পাশেই একটি লোক গান গাইছিল। এইদিকে হেম আর তার বাবার এই ব্যস্ততা দেখে সেখানে লোকটি চলে আসে। সে একজন বাঙালি ডাক্তার, সে এই কাশিতেই থাকে। তো হেমের বাবার পরিস্থিতি দেখে সে 3 দিনের ঔষধ দেয় আর বলে যায় 3 দিন পরে এসে আবার দেখা করব। আমি এই গঙ্গার ঘাটেই থাকি, মাঝে মধ্যে এসে গান গাই, দেখা পেয়ে যাবেন। এইদিকে কমলার ভীষণ জ্বর, কয়েকদিন ধরে সে বিছানায় পড়ে আছে। তো কয়েকদিন ধরে কমলার মুখে যেহেতু কিছুই রোচে না, তাই রমেশ যে পরিচালিকা তার জন্য রেখেছে সে একটু দই এনে দেয় তার জন্য। তো সে দই খেতে গিয়ে দইয়ের নিচে থাকা একটা খবরের কাগজ দেখতে পায়। সেখানে ছোট্ট একটা বিজ্ঞাপন যে এত তারিখে গঙ্গা নদীর ধারে একটি নববিবাহিত মেয়েকে পাওয়া গেছে, যার নাম কমলা। তার স্বামীর নাম নলিনাক্ষ চ্যাটার্জি। কেউ যদি তাকে চিনে থাকেন তাহলে এই ঠিকানায় যোগাযোগ করুন। এই বিজ্ঞাপন দেখে কমলার পায়ের তলা থেকে মাটি সরে যায়। যে এতদিন যার সঙ্গে সে সংসার করছে সে তার স্বামীই নয়, আর ওই জন্য সে সবসময় তাকে অ্যাভয়েড করত। তো কমলা এইবারে একটা সুইসাইড নোট লিখে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো এরপরে রমেশ বাড়ি এসে কমলাকে অনেক খোঁজে, কিন্তু তাকে আর পায় না। তো কমলা চলে যাওয়ায় রমেশকে এখানে সবাই ভুল বোঝে যে রমেশ যদি কমলাকে একটু স্বামীর সোহাগ দিত তাহলে সে যেত না। আর এইদিকে গঙ্গার পাড়ে সেই ডাক্তার সে প্রায় সময়ই এসে গান গায়। আর সঙ্গীতের প্রতি যেহেতু হেমেরও একটা টান আছে, তাই সে বাবাকে নিয়ে প্রায় সময় গঙ্গার পাড়ে আসতে লাগে। আর ইতিমধ্যেই হেমের বাবাও সুস্থ হয়ে গেছে। তো একদিন গান শুনতে শুনতে হেমের চোখে জল এসে যায়, কারণ এই অজানা বাঙালি ডাক্তারের গানের মধ্য দিয়ে সে রমেশকে অনুভব করতে পারছে। তো প্রায় সময় দেখা সাক্ষাৎ হওয়াতে হেম আর এই বাঙালি ডাক্তারের মধ্যে একটা ভালো পরিচয় হয়ে যায়। সে জানায় তার নাম নলিনাক্ষ চ্যাটার্জি। হ্যাঁ, এই সেই যার সঙ্গে কমলার বিয়ে হয়েছিল। এই হলো কমলার আসল স্বামী। তো দুজনাই যেহেতু সমব্যথী, তাই তাদের মধ্যে বন্ধুত্ব খুব গাঢ় হয় এবং বন্ধুত্ব থেকে অবশেষে সিদ্ধান্ত নেওয়ার সময় আসে। হ্যাঁ, এরা দুজনাই একে অপরকে মেনে নেয়, তাদের পরিবার থেকেও কোনো আপত্তি নেই। অবশেষে তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে যায়। এইদিকে রমেশও সবকিছুই হারিয়ে সেও কাশি চলে আসে। এখানে এসে তার সুশীলার মায়ের সঙ্গে দেখা হয়। সুশীলার মা তাকে জানায় সেদিন ঝড়ের রাতে তার মেয়ে হারিয়ে গেছিল, পরের দিন তার লাশ পাওয়া যায়, আর তোমার কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন তোমাকে সুস্থ দেখে খুশি হলাম। আসলে আমার মেয়ের কপালটাই খারাপ ছিল, ওর কপালে সংসার ছিল না। যাই হোক বাবা, তুমি বিয়ে করে নাও, এখনও তোমার পুরো জীবনটা পড়ে আছে। আর এইদিকে দেখতে পাই নলিনাক্ষর মা একটি অসহায় স্বামীহীনা মেয়েকে তার বাড়ির কাজের মেয়ে হিসাবে রেখেছে। আর আমরা দেখতে পাই মেয়েটি আর কেউই নয়, কমলা। আসলে কমলা সেই দিন রমেশের কাছ থেকে চলে এসে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল এবং সেটা কাশি আসার পথের কিছু সাধুদের চোখে পড়ে যায় এবং তারাই কমলাকে বাঁচিয়ে কাশিতে নিয়ে আসে এবং তারাই কমলার একটা কাজ জুটিয়ে দিয়েছে। ভাগ্যের কি পরিহাস, কোথায় ছিল কমলা আর কোথায় এসে পড়লো শেষমেশ। তো কমলা তার স্বামীকে যেহেতু চিনতে পেরেছে, তাই সে লুকিয়ে লুকিয়ে তার স্বামীকে সে সবসময় দেখে। তো একদিন গঙ্গার ঘাটে হঠাৎ রমেশের সঙ্গে হেমের দেখা হয় এবং রমেশ এইবারে সব ঘটনা খুলে বলে। তো হেম যেহেতু রমেশকে ভালোবাসতো, সে রমেশকে বোঝে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে ডাক্তারের সঙ্গে আর বিয়ে করবে না। তো বাড়ি এসে হেমের বাবা হেমকে বলে, দেখ মা, তোর সিদ্ধান্তর ওপরে আমি কখনো কথা বলিনি। তুই যাকে ভালোবাসতিস আমি তাকেই তো মেনে নিয়েছিলাম। তারপরে সে চলে গেল। যখন অক্ষয়ের সঙ্গে তোর বিয়ের কথা হচ্ছে, আমি তো নিজেই আটকালাম বিয়েটা, কারণ তুই ওকে ভালোবাসিস না। এইবারে নলিনাক্ষ ও তার মায়ের কথা ভাব। আমরা এখানে 2 দিনের জন্য হাওয়া বদল করতে এসেছিলাম, আর ওরা এখানে থাকে। এইবারে এখন যে বলছিস তুই বিয়ে করবি না, তাহলে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? আর যে তোকে সেই সময় কষ্ট দিয়ে ছেড়ে গেছিল, এখন সে ফিরে এসছে বলে তুই সবকিছুই ত্যাগ করে ফেলবি? হেম বলে, বাবা, ও চলে যায়নি, হারিয়ে গেছিল, আর আমি ওর মায়ের কাছে গিয়ে নিজেই বুঝিয়ে বলবো। তো এইদিকে কমলা একদিন নলিনাক্ষর ছবিটা দেখছিল। হঠাৎ সেখানে নলিনাক্ষ এসে যাওয়ায় সে পালিয়ে যায় এবং কমলার হাতের থেকে ছবিটি পড়ে যায় এবং ভেঙে যায়। তো নলিনাক্ষ বাড়ির দ্বিতীয় কাজের লোককে ডেকে বলে, এই মেয়েটা কোত্থেকে এসছে রে? দেখ, আমার ছবিটা ভেঙে দিয়েছে, আর প্রায় সময় দেখি আমার ঘরে ঢোকে, একটু ওর ওপরে খেয়াল রাখবি তো। তো এইদিকে হেম নলিনাক্ষর মায়ের কাছে আসে এবং সে জানিয়ে দেয় সে বিয়ে করতে পারবে না। মানে সে মোটামুটি বুঝিয়ে দেয় যে তার সিচুয়েশন এমন একটা ঘটে গেছে, সে অত্যন্ত ক্ষমাপ্রার্থী তাদের কাছে। তো নলিনাক্ষর মা বাড়ি এসে তার ছেলেকে এটা জানায় এবং সে কেঁদেই ফেলে। তো যাই হোক, তখনই বাড়ির কাজের লোকটি কমলাকে ধরে নিয়ে আসে আর বলে, মা, আজকে কমলাকে আমি ধরে ফেলেছি, ও বাবুর ঘরে কিছু একটা নিচ্ছিল, ওর আঁচলে বাঁধা আছে এখনো। তো এরা সবাই কমলাকে দেখাতে বলে যে সে কি নিয়েছে, কিন্তু কমলা তো মোটেই দেখাবে না। অবশেষে জোরজবস্তি করে তার আঁচলের গিট খোলা হলে দেখা যায় সেখানে সেই বিজ্ঞাপনটি, যেটি রমেশ নলিনাক্ষর খোঁজে বিজ্ঞাপন দিয়েছিল। এবং নলিনাক্ষ বুঝতে পারে যে এই কমলাই তার হারিয়ে যাওয়া স্ত্রী। তো
তো সে কমলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নেয়। পরের দিন নলিনাক্ষ রমেশকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে এবং কমলার সঙ্গে কথা বলতে ছেড়ে দেয়। তো কমলা রমেশকে বলে, আপনি কেন এসছেন? রমেশ বলে, এতদিন তোমাকে মিথ্যে একটা সংসারে বেঁধে রেখেছিলাম, তাই তোমাকে সঠিক সংসারের খোঁজ দিতে এসেছিলাম। এসে দেখি তুমি আমার আগেই তা পেয়ে গেছো। আর যদি মনে হয় মাঝে মধ্যে আমাকে চিঠি লিখো। কমলা বলে, আপনার নামের বানানটা সহজ, কিও নেই, অনেকটা পথ যাবেন, একটু শরবতের ব্যবস্থা করি। আসলে কমলা রমেশকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু ওই কথা আছে না, নদী কখনোই কিছু গ্রহণ করে না, সব জিনিসকে তার সঠিক জায়গায় পৌঁছে দেয়। তো যাই হোক, রমেশ হেমের বাড়িতে আসে। হেমের বাবা বলে, যাও, ও ঘরে আছে। তো রমেশ ঘরে এসে দেখতে পায় হেম আজকে মনের সুখে গান গাইছে। তো গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।